একদিন আমি হঠাৎ করে আমার কলেজের ক্যাম্পাসে মাথা ঘুরিয়ে পড়ে যাই, আর সাথে সাথে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার বন্ধুরা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর ডাক্তার ওখানে আমাকে যা বলল সেটা শোনার পরে তো আমার পায়ের নিচের মাটিই সরে গিয়েছিল। কারণ ডাক্তার আমাকে বলল, আপনার জন্য সুখবর আছে, আপনি মা হতে চলেছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার এখনো বিয়েও হয়নি, আর আমি মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। এটা কিভাবে সম্ভব আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না। এরপর আমি যা জানতে পারলাম সেটা শোনার পর তো আপনারা একেবারে হতবাগী হয়ে যাবেন। কারণ আমার পেটে যে বাচ্চাটা ছিল সেটা আর কারো ছিল না, সেটা ছিল আমার জন্মদাতা পিতার। আমার নাম লিপি। আমার পরিবারে আমি আর আমার বাবা রয়েছি। আমার জন্মের সময় আমার মা মারা গিয়েছিল। এরপর আমার দাদা চেয়েছিলেন আমার বাবা যাতে আবারও বিয়ে করে, কিন্তু আমার বাবা শুধুমাত্র আমার কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করেনি। কারণ আমার বাবা যখন 5 বছরের ছিল তখন তার মা মারা গিয়েছিল। তারপর আমার দাদা আবারও বিয়ে করে, আর আমার দাদা বিয়ে করার পরে আমার বাবার জীবনটা খুবই কষ্টে কেটেছিল, কারণ তার সৎ মা তাকে দেখতে পারতো না। আর আমার বাবা এই কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করার সাহস করেনি। আমার বাবা অনেক বড় লোক ছিল, আমাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। তারপরেও বাবা আর কখনো বিয়ে করেনি। আমার বর্তমানে 18 বছর। আমি এখন পড়াশোনা করছি। আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। আমার জীবনে আমি যা চেয়েছি তাই পেয়েছি। আমার জীবনে কোনো শখ অপূর্ণ রাখেনি আমার বাবা, কারণ আমার বাবার আর্থিক ক্ষমতা খুব ভালোই ছিল। যখন যা বাবার কাছে চাইতাম তাই পেতাম। তাছাড়া আমার দাদাও আমাকে মাঝে মধ্যে দেখতে আসতো। আমার দাদি আমাদের কোনো দিন দেখতে আসে নাই, কারণ তিনি আমাদের আপন দাদি ছিল না, তিনি ছিল আমার বাবার সৎ মা। শুধুমাত্র এই কারণেই আমার বাবা দ্বিতীয় বিয়ে করার সাহস করেনি, কারণ সৎ মার জ্বালা সে খুব ভালো করেই বুঝতো। আমার বাবা আমার খুব যত্ন নিত। আমার বাবা এক প্রকার মায়ের মতো করে যত্ন করে আমাকে বড় করেছে। আমার জীবনটা খুব সুখেই কাটছিল, কিন্তু আমার জীবনে এর মধ্যে এমন একটা ঝড় চলে আসলো যেটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। একদিন সকালে প্রতিদিনের মতো রেডি হয়ে আমি কলেজে চলে গেলাম। কলেজে যাওয়ার পরে এখনো ক্লাসের বেশ অনেকটা সময় বাকি ছিল, তাই আমরা কলেজের ক্যাম্পাসে বসে গল্প করছিলাম। আমার কলেজে খুব ভালো একটা বান্ধবী ছিল। আমার ছোটবেলা থেকে তার সাথে সম্পর্ক। তার নাম ছিল স্বপ্না। আমার জীবনের সমস্ত ঘটনা সে জানে, আর তার জীবনের সমস্ত ঘটনা আমি জানতাম। স্বপ্না একটা ছেলের সাথে সম্পর্ক করত, কিন্তু আমি এতটুকু বড় হয়েছি, আমার কোনো ছেলেদের সাথে সম্পর্ক হয় নাই। অনেকে আমাকে পছন্দ করেছে, প্রপোজালও করেছে, কিন্তু সম্পর্ক জিনিসটা আমার কাছে ভালো লাগতো না। কেন যেন আমার কাছে এই বিষয়টা খারাপ লাগতো। আমার আসলে প্রেম প্রীতি জিনিসটাই ভালো লাগতো না। আমার মনে হতো আমার বাবা আমাকে এত কষ্ট করে বড় করছে, আমার বাবা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। বাবার অপছন্দে যদি আমি বিয়ে করি তাহলে হয়তো বাবা মনে কষ্ট পাবে, যে বাবা ছোট থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে, আমার জন্য দ্বিতীয় বিয়েও করে নাই শুধুমাত্র আমার সুখের জন্য, তাকে আমি কিভাবে কষ্ট দিব। শুধুমাত্র এই কারণেই আমি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখতাম না। আমি আর স্বপ্না একসাথে বসেই গল্প করছিলাম। হঠাৎ করে আমার শরীরটা অনেক খারাপ লাগছিল। আমি কেন জানি আজকে কয়েকদিন ধরে আমার মাথাটা খুব ঘোরায় এবং কেমন যেন চোখের সামনে অন্ধকার হয়ে যায়। বিষয়টা আমি বাবাকে বলিনি, কারণ বাবা খুবই টেনশন করবে। এমনিতেই তো বাবা কাজে অনেক চাপে থাকে, তাই বাবাকে এই কথাটা বলে আমি আর কষ্ট দিতে চাইনি। এরপর আমি স্বপ্নাকে বললাম, স্বপ্না, আমার না খুব খারাপ লাগছে। ও আমার জন্য গিয়ে ক্যাম্পাস থেকে পানি নিয়ে আসলো, আর পানি আনার পরে আমি যখন পানিটা খেয়ে দাঁড়ালাম, সাথে সাথে আমার মাথাটা এমনভাবে চক্কর দিল, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমি সাথে সাথে ফ্লোরে পড়ে গেলাম, আর ওখানেই আমি সেন্সলেস হয়ে গেলাম। এরপর স্বপ্না সহ আমার কিছু বন্ধু বান্ধব মিলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল।
আমার সাথে ডাক্তারের রুমে শুধু স্বপ্নাই ছিল, আর কেউ ছিল না। ডাক্তার আমার সেন্স ফেরার পর আমাকে যা বলল সেটা শোনার পরে আমি আর স্বপ্না কেউই বিশ্বাস করতে পারলাম না। কারণ ডাক্তার আমাকে বলল, আপনার জন্য একটা সুখবর আছে, আমাদেরকে মিষ্টি খাওয়াতে হবে। আমি বললাম, আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার সাথে সুখবরের কি আছে? ডাক্তারকে আমি জিজ্ঞাসা করলাম, ডাক্তার আপনি কি বলতে চাচ্ছেন বলেন। যেহেতু ডাক্তার একটা মহিলা ছিল, তাই তাকে আমি সমস্ত প্রশ্নই করতে পারতাম। তখন আমি তাকে জিজ্ঞাসা করার পর সে আমাকে যা বলল সেটা শোনার পর আমার পায়ের তলার মাটি সরে গেল। কারণ ডাক্তার আমাকে বলেছিল যে তুমি মা হতে চলেছ। ডাক্তার ম্যাডাম যখন আমাকে এই কথাটা বলছিল তখন ওই রুমের মধ্যে আমি আর স্বপ্না ছাড়া আর কেউই ছিল না। আর স্বপ্না ভালো করেই জানতো আমার কোনো ছেলের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই, তাছাড়া আমার বিয়েও হয়নি। তাহলে এটা কিভাবে সম্ভব? তখন আমি ডাক্তার ম্যাডামকে বলছিলাম, ম্যাডাম আপনি ভালো করে চেক করে দেখেন, এটা তো কোনোভাবেই সম্ভব না। তখন ডাক্তার ম্যাডাম আমাকে বলল, আমি খুব ভালো করে চেক করে দেখেছি, আর তুমি 2 মাসের প্রেগনেন্ট। এটা শোনার পর আমার শরীর থরথর করে কাঁপছিল। আমি তো ওখানেই কান্না করে দিয়েছিলাম। আমি তখন ডাক্তার ম্যাডামকে বলতে চেয়েছিলাম, ম্যাডাম আমার তো বিয়েই হয়নি, তাহলে বাচ্চাটা আসলো কোথা থেকে? কিন্তু স্বপ্না আমাকে বলতে দেয়নি। স্বপ্না আমাকে বলল, এই কথা যদি তুই ডাক্তার ম্যাডামকে বলিস তাহলে ডাক্তার ম্যাডাম ভাবতে পারে যে তুই মেয়েটা ভালো না, তাই ম্যাডামকে বলতে হবে না। আমরা আরও কোথাও চেক করে দেখি এটা কি সত্যি না ভুল করছে ম্যাডাম। এরপর আমরা ওই রুম থেকে বেরিয়ে গেলাম। আমি আর স্বপ্না খুবই ভয় পাচ্ছিলাম, আর দুইজন অনেক চিন্তা করছিলাম যে এটা কিভাবে সম্ভব। তখন স্বপ্না আমাকে বলল, আমি তো তোর জীবনের সব কিছু জানি, আমি কি এমন কোনো কিছু জানি না যা তুই আমার কাছ থেকে আড়াল করেছিস? তখন আমি স্বপ্নার হাত ধরে বললাম, বেষ্টু তুই বিশ্বাস কর, আমার জীবনে এমন কোনো ঘটনা নেই যেটা তুই জানিস না। এটা কিভাবে সম্ভব আমি কোনো কিছুই বুঝতে পারছি না। তখন স্বপ্না আমাকে বলল, তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি, আর এটা কিভাবে হলো আমি এটা বের করেই ছাড়বো। আমার ভেতরে ভেতরে অনেক বেশি টেনশন হচ্ছিল, কারণ এটা তো কোনোভাবেই সম্ভব না। আমি তো কোনো ছেলের সাথে কোনো প্রকার সম্পর্কে জড়াইনি, তাহলে আমি কিভাবে মা হতে চলেছি? এরপর বাহিরে আমাদের সাথে যে ফ্রেন্ডগুলো এসেছিল তাদের কাউকেই আমরা জানালাম না, কারণ স্বপ্না আমাকে বলল, এই বিষয়টা তুই আর কাউকেই বলিস না। তাই আমি আর কাউকে বলিনি। তারপর আমি আর স্বপ্না আরও অনেকগুলো হসপিটালে যাই, চেক করাই, আর প্রত্যেকটা হসপিটালেই রিপোর্ট পজিটিভ আসে, যেটা দেখার পরে আমার শরীর খুবই খারাপ লাগছিল, আর আমার খুবই চিন্তা হচ্ছিল যে আমার সাথে এটা কে করলো। আমি অনেক বেশি কান্না করছিলাম আর চিন্তা করছিলাম এই খবরটা যদি আমার ফ্যামিলির মানুষ জানে তাহলে আমার কি হবে। আমি চিন্তা করছিলাম এই খবরটা যদি বাবা জানে তাহলে বাবা অনেক কষ্ট পাবে। আমার অনেক কান্নাকাটি দেখে স্বপ্না আমাকে অনেক বোঝাচ্ছিল। স্বপ্না বারবার বলছিল, তোর কি এমন কারোর সাথে কোনো কিছু হয়েছে? তোর কি কোনো কিছু মনে পড়ছে? আমি ওকে বললাম, বিশ্বাস কর তুই, আমার এমন কারোর সাথে কোনো কিছু হয় নাই। আমি খুবই কান্নাকাটি করছিলাম, খুবই ভেঙে পড়েছিলাম। এরপর আমরা দুইজন অনেক চিন্তা করছিলাম যে কিভাবে কি হতে পারে। তারপর স্বপ্না আমাকে বলল, তোদের বাড়িতে তুই আর তোর বাবা ছাড়া অন্য কেউ থাকে? তখন আমি বললাম, একটা দারোয়ান ছেলে থাকে, সে তো নিচতলায় থাকে, কখনো আমাদের বাড়িতে যায় না। তখন স্বপ্না আমাকে বলল, এমনও তো হতে পারে ওই ছেলেটাই তোর সাথে এমন কোনো কিছু করেছে যেটা তোর অজান্তে। আমি বললাম, অজান্তে আবার কি করা সম্ভব? তখন ও আমাকে বলল, এমনও তো হতে পারে ও তোর রাতের খাবারে কোনো কিছু মেশায়, আর সেই সুযোগেই তোর সাথে কোনো কিছু করেছে। তখন আমারও একটু কেন জানি না অবিশ্বাস হতে লাগলো যে এটা তো হতেও পারে। আরেকটা জিনিস, আমি প্রতিদিন রাতে বেঘোরের মতো ঘুমাই, কোনো কিছুই টের পাই না। আমার সাথে কি হয় না হয় আমি কোনো কিছুই বলতে পারবো না, কারণ আমি রাত 11টার দিকে ঘুমিয়ে যাই আর পরের দিন সকালে 8টার সময় উঠি। এর মধ্যে আমি এত পরিমাণ ঘুমাই আর কোনো কিছুই বলতে পারি না। আমি কোনো স্বপ্নেও দেখি না। এটা একটু অন্যরকম। আমার কাছে কেন জানি না স্বপ্নার কথাটা একটু একটু বিশ্বাস হচ্ছিল। তখন স্বপ্না আমাকে বলল, আজকে তুই একটা পরীক্ষা করবি, আজকে রাতে
তোকে খাবার দিয়ে আসলেও তুই কোনো খাবার খাবি না, কোনো কিছুই খাবি না। তখন আমি স্বপ্নার কথা মেনে নিলাম আর স্বপ্নার কথা মতোই কাজ করতে শুরু করলাম। আমার অনেক বেশি টেনশন হচ্ছিল যে এই কাজটা আমার বাড়িতে আমার চাকর ছাড়া অন্য কেউই করতে পারে না, কারণ আমার বাড়িতে তো আমি, বাবা আর আমাদের ওই চাকরটা ছাড়া আর কেউ ছিল না। এরপর আমি বুদ্ধি করে আমার রাতের খাবার খেলাম না। আমি ওই দিন রাতে অপেক্ষা করেছিলাম যে এতদিন যে আমার সাথে এই কাজগুলো করেছে সে হয়তো আমার ঘরে আবারও আসবে। হঠাৎ করে রাত 2টার সময় আমার দরজার মধ্যে আওয়াজ হলো, আর দরজার আওয়াজটা পেয়ে আমি বুঝতে পারলাম যে যে আমার সর্বনাশটা করেছে সে হয়তো ঘরে আবারও এসেছে। আর হঠাৎ করে রুমের লাইটটা জ্বলে গেল। লাইটটা জ্বলে যাওয়ার পর আমি যা দেখলাম তা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমার ঘরে আমার চাকর আসছিল না, আসছিল আমার বাবা। আর এতদিন আমার সাথে যা হচ্ছিল সমস্ত কিছুই আমার বাবা করেছিল। আমি কোনো কিছুই বিশ্বাস করতে পারছিলাম না। সে আমার দিকে এগিয়ে আসছিল আর আমি হঠাৎ করে তাকে দেখে বসে পড়লাম। সে আমাকে দেখে একেবারে অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। এরপর আমি ভীষণ কান্নাকাটি করছিলাম আর বলছিলাম, আমার সাথে এতদিন যা হয়েছে সব কিছু তুমিই করেছো বাবা। আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি এতদিন তোমাকে এত ভালো ভাবলাম। আমি সবার কাছে বলে বেড়াতাম এই পৃথিবীতে আমার বাবার মতো কেউ হতে পারে না, আর সেই বাবা হয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করলে। তুমি কি জানো আমার পেটে এখন বাচ্চা? সে এটা শোনার পরে আরো অবাক হয়ে গেল। সে আমার পায়ে ধরে কান্নাকাটি করতে শুরু করলো, কিন্তু আমি তাকে বাবা হিসেবে আর কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তাকে দেখে আমার প্রচুর ঘৃণা লাগছিল। যেই বাবাকে দেখে এতদিন আমার সম্মান হতো সেই বাবাকে দেখে এখন আমার ঘৃণা লাগছে। আমার কেন জানি না মরে যেতে ইচ্ছা করছে। আমি যেখানে সন্দেহ করছিলাম আমার বাসার কাজের লোকটাকে, আর সেইখানে আমার সাথে এতদিন যা ঘটনা ঘটেছিল সেটা ঘটিয়েছিল আমার বাবা। আমি তাকে বলছিলাম, আমি আর জীবনে তোমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমার তোমাকে এখন ঘৃণা লাগছে। তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। তুমি যদি চাও যে এইসব ঘটনা আমি পুলিশের কাছে গিয়ে বলি তাহলে তুমি এখানে থাকতে পারো, আর যদি চাও এইসব ঘটনা আর কেউ না জানুক তাহলে তুমি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাও। এরপর সেই দিন আমার বাবা ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আর আমার বাবা উকিলকে দিয়ে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে গিয়েছিল। আর এইসব ঘটনা শুধুমাত্র স্বপ্নাই জানতো, আর কেউই জানতো না। আমি আমার বান্ধবী স্বপ্নার কাছে সব কিছু বলেছিলাম। স্বপ্না কোনো কিছুই বিশ্বাস করতে পারছিল না। স্বপ্নাও প্রচুর কান্নাকাটি করছিল। ও আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি ওই বাচ্চাটা কোনোভাবেই রাখিনি, কারণ এটা আমি রাখতে পারতাম না। এই বাচ্চাকে আমি কি পরিচয় দিতাম? পৃথিবীতে আমার মতো ভাগ্য যাতে আর কোনো মেয়ের ভাগ্য না হয়, আমার মতো বাবা যাতে আর কোনো মেয়ের ভাগ্যে না জোটে। আমার বাবা যদি চাইতো আমার জীবনটা খুবই সুখের হতো, সে যদি চাইতো আমি যখন ছোট ছিলাম তখনই বিয়ে করে নিতে পারতো, কিন্তু সে বিয়ে করলো না, বরং আমার জীবনটাকে একেবারে তছনছ করে দিল। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা একটা সত্য ঘটনার অবলম্বনে তৈরি। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। অবশ্যই এই বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি নতুন গল্প নিয়ে চলে আসবো আপনাদের মাঝে।